কষ্টের জায়গাটিতে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে সাধারণত বাংলাদেশের সার্টিফিকেট গুলো আমরা কিভাবে ইভ্যালুয়েশন, আমরা জানি যে নিউ ইয়র্কে আমরা যারা থাকি বিভিন্ন ইনস্টিটিউশন আছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা আসবেন এখানে তারা কিভাবে এই কাজটি করবেন? আসলে একটু কনটেক্সট থেকে যদি আমি বলি যে কেন এটা দরকার হয়, প্রথম কথা হচ্ছে যে দুইটা টোটালি দুই রকম এডুকেশন সিস্টেম এবং গ্রেডিং সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। এডুকেশনের যে ফরম্যাটটা সম্পূর্ণ রকম আলাদা। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না, এটা বিভিন্ন অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রি যেগুলি রয়েছে, আফ্রিকান কান্ট্রি যেগুলি রয়েছে, সবগুলোই মোরালেস তাদের এডুকেশন সিস্টেমটা অনেকখানি আলাদা হয়। যার কারণে যখন আমরা এই ধরনের দেশগুলিতে আসি, পার্টিকুলারলি যদি আমেরিকার কথা বলি, তখন তারা দেখতে চায় যে সে যে ব্যাচেলারটি করেছে এটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট, সেটা কি আমাদের দেশের ব্যাচেলারের সমান কিনা, সে যে কোর্সগুলি করেছে আসলে এই কোর্সগুলি কি আসলেই ভ্যালু অ্যাড করেছে কিনা সে তার টোটাল ব্যাচেলারের জার্নিতে, নাকি জাস্ট মানে র্যান্ডমলি সে কোর্স নিয়েছে যেটা আসলে কোনো ভ্যালু নাই। কারণ তাকে যখন মাস্টার্সে অ্যাডমিশনটা নেওয়া হবে অথবা ব্যাচেলারে যখন অ্যাডমিশনটা নেওয়া হবে, তাকে তো সেটা রান করতে হবে, তাকে তো সেটা কপ আপ করতে হবে। সে যদি হোঁচট খায় প্রতি সেমিস্টারে তাহলে তো খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্যই মূলত এই ইভ্যালুয়েশনটা করতে বলা হয়, যে আমরা দেখতে চাই যে এটা কোন লেভেলে আছে। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে পারি আমি, মোটামুটি দুইটা থেকে তিনটা ইনস্টিটিউশন রয়েছেন যাদের কাছ থেকে আসলে সবাই করে থাকে। এক নম্বরে আমি বলবো যে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, WES, যার কানাডিয়ান একটি অর্গানাইজেশন। সেটা কানাডাতেও যেমন হয়, সেটা আমেরিকাতেও একইভাবে হয়। সো ওদেরকে আসলে আপনার ডকুমেন্টেশনগুলি, পার্টিকুলারলি সার্টিফিকেট, আপনার ট্রান্সক্রিপ্ট, এই জিনিসগুলি কিন্তু অনলাইনে না, মেইলের মাধ্যমে পাঠাতে হয়, অনলাইনেও সাবমিট করতে হয়। সো আপনার যখন ডকুমেন্টেশনগুলি তারা পাবে তখন তারা সেটাকে ভেরিফাই করবে, এবং এই ডকুমেন্টেশনগুলি আপনি পাঠালে আবার হবে না, আপনাকে ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে সেখান থেকে আবার ইনভেলপটা সিলগালা করতে হবে। ইউনিভার্সিটি রেজিস্ট্রার অফিস আপনাকে সিলগালা করে দিবে, এবং সেই সিলগালা নিয়ে, ইনভেলপটা নিয়ে আপনি ফেডেক্স হোক, DHL হোক, বাংলাদেশ পোস্ট অফিস হোক, এদের মাধ্যমে আপনি সরাসরি ওইখানে WES যেটা বললাম তাদেরকে আপনি পাঠিয়ে দেবেন, তারা খুলবে, তারা এটা দেখবে, তারা ইভ্যালুয়েশনটা করবে। এখানে মজার বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই ভয় পাই যে এটা তো আমার অরিজিনাল সার্টিফিকেট, আমি পাঠাবো, এটা যদি হারিয়ে যায় তাহলে তো আবার সেটা বোর্ডে যেতে হবে, ইউনিভার্সিটিতে দৌড়াতে হবে, তুলতে হবে। আসলে সেরকম আমি এ পর্যন্ত তেমন কিছু সেরকম শুনিনি। এটা খুবই রেসপন্সিবল একটা প্রসেস যদি আপনি ওইভাবে জিনিসটাকে প্রসিড করেন, এবং আপনার সার্টিফিকেটটা তারপরে আবার তারা পাঠিয়ে দেয় ঠিকভাবে আপনার অ্যাড্রেসে। WES যেমন একটা অর্গানাইজেশন, আরো একটি রয়েছে যে এডুকেশনাল ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েটর্স, ECE, তারাও এই একই ধরনের কাজ করে। শুধুমাত্র একাডেমিয়ার ক্ষেত্রে না, আপনি যদি মনে করে থাকেন যে আপনি কখনো, লেটস সে আপনি ইমিগ্রেশনের জন্য চেষ্টা করবেন আমেরিকাতে, অথবা আপনি কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির জন্য চেষ্টা করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজের দরকার হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এডুকেশনের আপনার পড়াশোনাগুলি, ক্রেডেনশিয়ালগুলি ইভ্যালুয়েট করতে হবে। এই অর্গানাইজেশনগুলি কিন্তু একইভাবে আপনাকে সাপোর্ট দিতে সক্ষম। তাহলে এই অর্গানাইজেশনগুলির মাধ্যমে আপনাকে রিকোয়ার্ড ফি আছে, সেই ফিটা দিয়ে আপনাকে এই যে প্রপার লেটারটা আপনাকে দিবে ওরা, সেই লেটারটা কালেক্ট করে তারপরে ইউনিভার্সিটিতে আপনাকে জমা দিতে হবে। খুব সুন্দর করে তথ্য দিয়েছেন। আরেকটি বিষয় আমি এই ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কত স্কলারশিপ পাবো, আমি কোথায় যাচ্ছি। কারণ আমরা জানি আমেরিকাতে এত এক্সপেন্সিভ পড়াশোনা, স্কলারশিপ যদি না থাকে সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য অনেক অনেক কষ্টসাধ্য হয়ে যায়। হয়তো বাংলাদেশে আমি বলবো যে পরিবার আছে যারা হয়তো অনেক ধনী, তারা হয়তো স্কলারশিপের জন্য পরোয়া করে না, কিন্তু বেশিরভাগ আমরা যারা মিডল ক্লাস থেকে আসি, পড়াশোনায় করতে চাই, যারা খুব ভালো স্টুডেন্ট, তো সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কি টেকনিক কিংবা কি প্রস্তুতি কিংবা কি করতে হয়? ইউনিভার্সিটি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে, কারণ ফান্ডিং যখন না হয়
তখন তো আসলে অ্যাডমিশন হওয়ার পরেও কিন্তু অনেকে শেষ পর্যন্ত এটা কভার করতে পারেন না, আসতে পারেন না। হয়তো দেখা যায় ভিসাও ইনফ্যাক্ট হয়তো হয়ে গেছে, কিন্তু আসলে এই পরিমাণ এক্সপেন্স বেয়ার করা খুব ডিফিকাল্ট বেশিরভাগ স্টুডেন্টের জন্য। একটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু না কিছু স্কলারশিপ তারা অ্যানাউন্স করে প্রত্যেকটা সেমিস্টারে। এটা হতে পারে ইউনিভার্সিটির নিজস্ব ফান্ডিং থেকে, অথবা হতে পারে ইউনিভার্সিটির সাথে বিভিন্ন রকম কোলাবোরেশন থাকে প্রাইভেট অর্গানাইজেশনগুলির সাথে। এটা অনেক সময় যেটাকে আমরা বলি সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেও তারা বিভিন্ন রকম ফান্ডের অ্যানাউন্সমেন্ট করে থাকে। ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলি হচ্ছে প্রথম রিসোর্স। খুবই ভালোভাবে প্রত্যেকটা পেজ, স্পেশালি যে স্কলারশিপ ফান্ডিং এর অথবা গ্র্যান্টের যে পেজগুলি রয়েছে, প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা পেজ ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। কোনো রকম কনফিউশন থাকলে সেই রেসপেক্টিভ যিনি আছেন, যারা এই ধরনের সেই অফিসগুলিতে কাজ করছেন, তাদের সাথে ইমেলে কমিউনিকেট করতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা আমি বললাম যে প্রফেসরদের সাথে যখন যোগাযোগ করা হয়, প্রত্যেকটা প্রফেসরের কিন্তু আসলে কিছু না কিছু ফান্ডিং থাকে, যদি তার ল্যাব থাকে। ল্যাব থাকা মানেই প্রফেসরের কিন্তু ফান্ডিং রয়েছে। উইদাউট ফান্ডিং কিন্তু প্রফেসররা ল্যাব রান করতে পারেন না। এখন একজন প্রফেসর বিভিন্নভাবে ফান্ডিং, তার নিজের ল্যাবের জন্য ফান্ড ম্যানেজ করেন। সেটা অন্য বাইরের প্রাইভেট অর্গানাইজেশন থেকে হোক, গভর্নমেন্ট থেকে হোক। আমরা জানি যে ফেডারেল গভর্নমেন্ট প্রচুর বিভিন্ন সেক্টরে আসলে ফান্ডিং দিয়ে থাকে। প্রত্যেকটা প্রফেসরই কিন্তু সময় সময়ে সে ফান্ডিংগুলি অ্যাপ্লাই করেন এবং তারা ফান্ডটা সিকিউর করেন। আসলে সেটা সিকিউর করার পরে আলটিমেটলি সেটা কিন্তু স্টুডেন্টের কাছেই যায়। যখন স্টুডেন্টরা ল্যাবে কাজ করে তারাই কিন্তু সেটা পায়। আমি বলবো যে প্রফেসরদের সাথে যোগাযোগ করা এবং কোনো ফান্ডের অপশন আছে কিনা সেটা তাদের সাথে খোলাখুলি আলাপ করা। তবে একটা বিষয় আমি যেটা বলে রাখবো, যে 100% ফান্ডিং না পেলে যে আমি যাব না, এই বিষয়টা থেকে একটু সরে আসা আমার মনে হয় দরকার এই মুহূর্তে। আসলে আমরা জানি যে আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই যে ফান্ডিং এর যে অপশনটা, এটা কিছুটা কমে গেছে। অনেক ইউনিভার্সিটি থেকে অনেক কমে গেছে বিভিন্ন কারণে। তো আমি বলব যে যদি সেটা 40% 50% ফান্ডিংও যদি পাওয়া যায়, আসলে আমার মনে হয় যে সেইটাকে একটু চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত। অনেক সময় যেটা হয় সেটা হলো চলে আসার পরে, আমেরিকাতে আসার পরে আসলে বিভিন্ন রকম অপশন ওপেন হয়, ডোরটা ওপেন হয়। হয়তো প্রফেসরের সাথে সামনাসামনি যখন বসা হয়, প্রফেসর হয়তো হঠাৎ করে বললেন যে, আচ্ছা বাই দ্য ওয়ে আমার এরকম একটা ফান্ড রয়েছে, তুমি একটু প্লিজ অ্যাপ্লাই করো এখানে। অথবা আমি জানি যে অমুক জায়গায় একটা সোর্স রয়েছে, তুমি এটাকে অ্যাপ্লাই করো। সেটা কিন্তু হয়ে যেতেও পারে। সো মানে ওইটাকে একটু মাথায় রেখে আমার মনে হয় যে একটু সাহস করে আগানোটা বেটার অপশন হবে। আমরা পরের শেষ ধাপগুলো নিয়ে আলোচনা করব। তবে নীলপরি এবং ওমর ফারুক যে প্রশ্নগুলো করছেন সেগুলো অ্যাটর্নি রিলেটেড। আমি কথা দিচ্ছি নেক্সট সপ্তাহে যিনি অ্যাটর্নি থাকবেন তার কাছে আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিব। আমরা মূলত আজকে একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে।